তৃণমূল কংগ্রেস যে দল সেটা আদৌ কি রাজনৈতিক দল? যে দলের মূল উদ্দেশ্য ছিল মা মাটি মানুষের সরকার হবে, মা মাটি মানুষের এই দল হবে, একাধিক যারা কাউন্সিলর রয়েছেন তাদের ওয়ার্ড অফিসে মিলছে ঘটলুম অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিনি অরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এই 109 নম্বর ওয়ার্ডে অর্থাৎ অনন্যা বন্দ্যোপাধ্যায়ের যে ওয়ার্ড অফিস রয়েছে সেই ওয়ার্ড অফিসে হানা দেওয়া হয় এবং সেখানেই পাওয়া গিয়েছে রেড চার্ট, এবং সেই রেড চার্টে ওয়ার্ড অফিস মুকুন্দপুরে অবস্থিত এবং এই বাইপাস সংলগ্ন এলাকায় একাধিক বেসরকারি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালগুলো থেকেও অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি তোলা তুলতেন। এখানে মানুষের উপর অত্যাচার করে টাকা তুলছেন, জোর জুলুম করছেন। দেখুন, আমি যেটা জানি, অটো স্ট্যান্ড থেকে শুনেছি প্রতি মাসে এক একটা অটো পিছনে 1,500 2,000 টাকা পার অটো নিত এরকম, ঠিক আছে। এবং ওনার প্রভাব এতটাই ছিল যে পুলিশ অব্দি ওনার কথা উঠতে বসতো। ব্যবসা ঠিক বলবো না, ওদের নিজস্ব ব্যাপারটা হতো। ম্যাক্সিমাম দেখবেন ওয়ার্ড অফিসে দেখবেন একটা করে রুম আছে আলাদা করে, ওপরে সঙ্গে দেখবেন বেড আছে, আর বেড থাকলে কন্ডোম আছে। এবার একটা যদি ওয়ার্ড অফিসে বেড থাকে তার সঙ্গে যদি কন্ডোম থাকে, আপনি বুঝে নিন কি হতে পারে। তৃণমূল কংগ্রেস যে দল সেটা আদৌ কি রাজনৈতিক দল? যে দলের মূল উদ্দেশ্য ছিল মা মাটি মানুষের সরকার হবে, মা মাটি মানুষের এই দল হবে, সেই দলকে কি শিখণ্ডী করে যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারাই দলের অন্তরে দেহ ব্যবসা চালাতেন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস যে দলের অন্তরে কার্যত দেহ ব্যবসা চলতো, বিভিন্ন যে ওয়ার্ড রয়েছে সেটা 109 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার অন্তর্গত অনন্যা বন্দ্যোপাধ্যায়ের হোক, কিংবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেটা সুরেন্দ্র কলেজ থেকে শুরু করে সেটা একাধিক কলেজ হোক, কিংবা অন্যান্য যে পুরসভা রয়েছে সেই পুরসভার অন্তর্গত যারা বিধায়করা রয়েছেন, যেমন অদিতি মুন্সি থেকে শুরু করে একাধিক যারা কাউন্সিলর রয়েছেন তাদের ওয়ার্ড অফিসে মিলছে ঘটলুম। ভাবতে পারছেন এই মুহূর্তে গত দুদিন আগে যে ঘটনা, যেখানে 109 নম্বর ওয়ার্ড, যে 109 নম্বর ওয়ার্ডের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, তা অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিনি অরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক মহলে। এবং সেই অনন্যা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন কলকাতা পুরসভায় যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে তিনি সেই কর্মসূচিতে গিয়েছিলেন এবং সেখানে কার্যত গদগদ অবস্থায় অনন্যা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, এবং অনেকেই সেই সময় তারা কোন দলের কাউন্সিলর সেটা পর্যন্ত তারা বলতে নারাজ। আর সেই সময় এই 109 নম্বর ওয়ার্ডে অর্থাৎ অনন্যা বন্দ্যোপাধ্যায়ের যে ওয়ার্ড অফিস রয়েছে সেই ওয়ার্ড অফিসে হানা দেওয়া হয় এবং সেখানেই পাওয়া গিয়েছে রেড চার্ট, এবং সেই রেড চার্টে এই একাধিক জায়গায় অর্থাৎ কোন প্রমোটারের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, বা কোন প্লট বিক্রির জন্য কত টাকা নেওয়া হয়েছে, বা কোনো বেসরকারি হাসপাতাল, তার কারণ এই ওয়ার্ড অফিস মুকুন্দপুরে অবস্থিত এবং এই বাইপাস সংলগ্ন এলাকায় একাধিক বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলো থেকেও অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি তোলা তুলতেন। আর এই মুহূর্তে তার যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসে মিলেছে গাদা গাদা কন্ডোম। এবং এই কন্ডোমের কাজ কি? যে ওয়ার্ড অফিস যেখানে নীল সাদা রং রয়েছে, যেখানে সরকারি একটা ওয়ার্ড অফিস, সেই সরকারি ওয়ার্ড অফিসে এই কন্ডোমের কাজ কি বলুন তো? তাহলে কি এটা ধরে নেওয়াই যায় যেখানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে একাধিক যে কলেজ রয়েছে সেই কলেজের অন্দরে যেরকমভাবে পাওয়া যাচ্ছে কন্ডোম থেকে শুরু করে মদের গ্লাস, অদিতি মুন্সি যিনি তার বাড়ি থেকেও দেখা গিয়েছে, তার যে ওয়ার্ড অফিস সেখান থেকেও দেখা গিয়েছে, এমএলএ অফিস সেখান থেকেও দেখা গিয়েছে যে তরুণজ্যোতি তিওয়ারি তিনি বিধায়ক, তিনি গিয়ে দেখেছেন যে মদের গ্লাস উদ্ধার হচ্ছে, কন্ডোমের প্যাকেট উদ্ধার হচ্ছে। তাহলে কি এই রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের এই সুবিধার্থে ওয়ার্ড অফিসের আড়ালে সরকারি ওয়ার্ড অফিস, যেখানে সাধারণত 4 বা 5 ঘন্টা কাজ হয়, সাধারণ মানুষরা এখানে আসেন, তাদের সমস্যা নিয়ে আসেন এবং সেখানে সমাধান হয়, এবং এরই পিছনে যে বিলাসবহুল যে
ঘর তৈরি করা হয়েছে, যা যে 5 স্টার হোটেলকেও কার্যত হার মানাবে, সেখানেই কি চলতো তৃণমূল কংগ্রেসের অন্দরে দেহ ব্যবসা? যেখানে অনন্যা বন্দ্যোপাধ্যায় তার যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসেও এভাবেই কি চলতো? যেখানে প্রচুর পরিমাণে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে, সেটা নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন। অনন্যা বন্দ্যোপাধ্যায় 109 নম্বর ওয়ার্ডের তার যে ওয়ার্ড অফিস, সেখান থেকে গতকাল যখন রেড চার্ট থেকে শুরু করে কন্ডোমের বিপুল পরিমাণ প্যাকেট উদ্ধার হয়েছে এবং সেখানে সরাসরি হাজির হয়ে গিয়েছিলেন স্থানীয় যিনি বিজেপি কর্মী রয়েছেন তিনি। তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই যে আপনি তো এখানকারই বাসিন্দা, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, কখনো এই যে অনন্যার ওয়ার্ড অফিসে কি হতো বা এই বিষয়ে কখনো জানতে পারেননি? দেখুন, পুরোটা তো জানতে পারিনি, বাট কিছু জানতে পেরেছিলাম। কারণ উনি যেভাবে এখানে মানুষের উপর অত্যাচার করে টাকা তুলছেন, জোর জুলুম করছেন, এবং রিক্সাওয়ালা থেকে শুরু করে অটো স্ট্যান্ড থেকে শুরু করে, টোটো স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, রাস্তার কোনো কাজ, কন্ট্রাক্টের কাজ হতো সেখান থেকে শুরু করে, কোথাও জমি আছে সেখানে বাউন্ডারি থেকে শুরু করে, বিল্ডিং থেকে শুরু করে, কেউ যদি পার্সোনাল বাড়ি করে সেখান থেকে শুরু করে, প্রতিটা জায়গায় ওনার কাটমানি। 10%, 5%, বাউন্ডারি করলে 5 লাখ, 2 লাখ, 4 লাখ, এরকম ছোট অ্যামাউন্ট না। উনি হাজারের কথা বলেন না, উনি লাখের ওপরে কথা বলেন কোনো বাড়ির ক্ষেত্রে। আর টোটো স্ট্যান্ডে প্রতি মাসে একটা করে টাকা ওনার আন্ডারে যেত, একটা পার্সেন্টেজ যেত টোটো স্ট্যান্ড থেকে, রিক্সা স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে। তো এইভাবে করে করে উনি, টাকার পরিমাণটা কত? দেখুন, আমি যেটা জানি, অটো স্ট্যান্ড থেকে শুনেছি প্রতি মাসে এক একটা অটো পিছনে 1,500, 2,000 টাকা পার অটো নিত এরকমভাবে। ঠিক আছে? এবং ওনার প্রভাব এতটাই ছিল যে পুলিশ অবধি ওনার কথায় উঠতো বসতো। পুলিশকে যদি বলতো বসুন, বসতো। ওসি অবধি উঠুন, উঠতো। কারণ ওনার পিছনে ছিলেন একটা বড় সাপোর্ট ছিল অরূপ বিশ্বাস। ওনার দাপটে এনার দাপট ছিল। হুম, এবং বলুন। আচ্ছা, এই যে তার অফিস থেকে গতকাল ওয়ার্ড অফিস, সেখানে আপনিও ছিলেন, তার ওয়ার্ড অফিস থেকে যেই এত পরিমাণ কন্ডোম পাওয়া গিয়েছে, এবং শুধু এই অনন্যা বন্দ্যোপাধ্যায় নয়, অরূপ বিশ্বাস বা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেখানে তাদের বন্ধ ঘরের তালা খুললেই মদের গ্লাস থেকে শুরু করে একাধিক জিনিস পাওয়া যাচ্ছে। রাজনীতির জন্য বা রাজনৈতিক দল মামাটি মানুষের সরকারের জন্য তৃণমূল কংগ্রেস একসময় গঠন হয়েছিল। কি মনে হয় যে এর অন্দরে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে কি দেহ ব্যবসা হতো? দেহ ব্যবসা, ব্যবসা ঠিক বলবো না, ওদের নিজস্ব ব্যাপারটা হতো, এটা বলতে পারি। কারণ শুধু আমাদের ওয়ার্ড অফিসে নয়, 109 নম্বরে নয়, আপনি যে কোনো ম্যাক্সিমাম দেখবেন ওয়ার্ড অফিসে দেখবেন একটা করে রুম আছে আলাদা করে ওপরে, সঙ্গে দেখবেন বেড আছে, আর বেড থাকলে কন্ডোম আছে। এবার একটা যদি ওয়ার্ড অফিসে বেড থাকে তার সঙ্গে যদি কন্ডোম থাকে, তা আপনি বুঝে নিন কি হতে পারে, বুঝে নিন। কর্ণ বা বেডের তো ভালো সম্পর্ক আছে, ডাইরেক্ট সম্পর্ক, মানে ইনডাইরেক্ট সম্পর্ক নেই, ডাইরেক্ট সম্পর্ক। আর এখানে একটা কাউন্সিলর, বলতে নেই ওনার হাজবেন্ড নেই, উনি এখন ওনার হাজবেন্ড নেই, উনি একা থাকেন। সেই ক্ষেত্রে বড় প্রশ্ন, যে কাউন্সিলরের হাজবেন্ড নেই, সেই কাউন্সিলরের, দেখুন সবচেয়ে বড় কথা, একটা ওয়ার্ড অফিস কাউন্সিলরের এত সুন্দর 5 স্টার ক্যাটাগরি, ওনার সাজঘর আছে, আপনার ডাইনিং রুম আছে, বেডরুম আছে, কন্ডোম আছে, সবই আছে। তো এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যে একটা কাউন্সিলর এত কিছু কি করে করতে পারে, তার পেছনে কি পয়সা? তিনি কি এখানে থাকতেন কোনো? না, থাকতেন না। রুম থেকে বোঝা যাচ্ছে এটা ফর ইউজ, ফর সাম টাইম, নট ফর অল টাইম, বোঝা যাচ্ছে ওটা থাকতেন। এছাড়াও সুরুচি সংঘ, যেটা একটা ক্লাব, হুম, একটা পুজো ক্লাব আমরা হুম, জানি, সেই সুরুচি সংঘের ওপরেও এই সেম একটা 5 স্টার ক্যাটাগরির একটা রুম রুম পাওয়া আছে। গিয়েছে এবং আনুষঙ্গিক অনেক কিছুই পাওয়া গিয়েছে। একটু চেক করে দেখবেন, যেখানে যেখানে অরূপবাবুর একটা করে আপনার ক্লাব আছে, আর দিদির যেখানে একটা করে ক্লাব আছে, সব জায়গায় কিছু যদি দেখতে চান, দেখুন সব জায়গায় একটা রুম পাবেন। মানে অরূপ বিশ্বাসের ক্লাবেও রুম আছে, আর ওনার এই যে আপনাদের যে অনন্যা ব্যানার্জির যে ওয়ার্ড অফিস, সেখানে একটা রুম আছে, তার সঙ্গে কন্ডোম পাওয়া যাচ্ছে। বুঝিনি, ওখানেও রুম, এখানেও রুম, এবং তার সঙ্গে কমন কি কন্ডোম। তার ব্যাপারটা কি হতে পারে, এটা মানুষ সবাই বোঝে, কেউ বোকা নয়। শুধুমাত্র অরূপ বিশ্বাস বা অনন্যা বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে আমরা যদি এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকার কথা ধরি, অদিতি মুন্সি, কিছুদিন আগেই আপনার মানে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছিল, তার এমএলএ অফিসের ভেতরে মদের গ্লাস, মানে এটাই কি তৃণমূলের কালচার ছিল? মদ,
বেড, এদের এটাই কালচার। আপনি দেখুন না, যে কোনো আপনি আপনি কলেজ যাচ্ছেন, কলেজের রুম পাওয়া যাচ্ছে, ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। এই যে মানে আপনি যেখানে যাবেন ওদের একটা কালচার হয়ে গেছে। আপনি শুধু আমাদের 109 নম্বর বলবো না, আপনি চেক করে দেখবেন ম্যাক্সিমাম ওয়ার্ড অফিসে বা এমএল অফিসে একটা রুম পাবেন, মদ পাবেন, ডাইনিং টেবিল পাবেন, অত বার কাউন্টার পেতে পারেন, মদ সাজিয়ে রাখা থাকে। বলতে না, আমাদের এখানে একটা ইলিগাল একটা পার্টি বেস ছিল তৃণমূলের, সেখানে বার কাউন্টার করা ছিল। আমাদের 109 নম্বরে বলছি, মদের বোতল সাজানো ছিল। মানে এদের মদ, কন্ডোম, বেড এদের এদের সঙ্গে জড়িত, ডাইরেক্ট জড়িত এরা সব এই ব্যাপারে। এদের সঙ্গে খুব সম্পর্ক, খুব নিবিড় সম্পর্ক এদের সঙ্গে। কারণ এরা অ্যাশ, টাকা এগুলো বোঝে। এরা সমাজ কল্যাণে কোনো কাজ, সামাজিক কাজ কিছু বোঝে না। নিজেরটা বোঝে আর কারোরটা কিছু বোঝে না। এরা পর টাকা আর বেড আর কন্ডম এটাই বোঝে। আপনি তো এই ওয়ার্ডেরই বাসিন্দা, তো কাউন্সিলর হিসেবে অরণ্য বন্দ্যোপাধ্যায় কি কোনো কাজ করেছে এখানে? দেখুন, কাজ করেছে, তার কারণও আছে। প্রতিটা কাজে ওনার পার্সেন্টেজ ছিল। এখানে 150 কোটি টাকার কাজ হয়েছে, ড্রেনের কাজ, জলের। সেখানে আমি যেটা জানি 5%, 10% কমিশন নিয়েছেন উনি। এখানে যদি এক রাস্তা যদি 50 লাখ টাকা কাজ হয়, নিয়ম হচ্ছে আগে পার্সেন্টেজটা দাও কাটমানি, তারপরে কাজ চালু করো। সিস্টেম ছিল এরকম। মানে কাজ করার পর না, কাজ শুরু করার আগে ওনাকে পেমেন্ট করতে হবে, দেন কাজটা চালু হবে। তো প্রতিটা জিনিসে বললাম তো, রিক্সা থেকে শুরু করে, রাস্তার ফুটপাতে সবজি বিক্রি থেকে শুরু করে, প্রমোটিং অবধি সব জায়গায়, হসপিটাল যে আমাদের যা আছে এখানে, সব জায়গায় ওনার কাটমানি ছিল। অধিকাংশই তো এখানে বেসরকারি হসপিটাল তো অধিকাংশই এই ওয়ার্ডের মধ্যেই সব পড়ে। জায়গায় কাটমিনি আছে, ইন্ডাস আছে, এবং যতগুলো বিল্ডিং হয়েছে আপনি চেক করে দেখুন। এখানে হয়েছে আইরিস, উতালিকা, উপহার, অভিদীপ্তা, যত হাইরেস বিল্ডিং হয়েছে, প্রতিটা বিল্ডিংয়ে ম্যাক্সিমাম কমপ্লেক্সে দেখবেন ওনার একটা ফ্ল্যাট আছে। কি বলছেন? হ্যাঁ, সঙ্গে ওনার একটা হাতি বাড়ি, সামনে হাতি বাড়ি দেখছেন, পিছনে আর একটা সেম বিল্ডিং, পিছনে আর একটা আছে। সেটাও তো ইল্লিগাল, কারণ কলকাতা পুরসভার যে পোর্শনটা ভেঙে দেওয়ার কথা বলেছিল বেআইনি, সেই পোর্শন এখনো পর্যন্ত রয়েছে এবং লোকের চোখে ধুলো দিয়ে সামনে, আমি গেছিলাম সেই জায়গায়, সামনে 4 ফুট করে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু পিছনের অংশে কোনো ছাড় নেই। হুম, ওনার দাপট ছিল, ভেবেছিল পশ্চিমবঙ্গ ওনাদের বাবার সম্পত্তি, কলকাতা ওনাদের বাবার সম্পত্তি, সারা জীবন অ্যাশ করবে। প্রতিটা জিনিসের যে ঊর্ধ্বপতন আছে, ওনার ভুলে গেছিলেন। ভেবেছিলেন আরও থাকবে 50 বছর, যা খুশি করছিলেন, ধস করে নেমে গেছে এখন। এবার বাকিটা আমাদের সরকার দেখবে, যেটা ইলিগাল ইলিগাল, যেটা লিগাল লিগাল। মানুষ, আমাদের সরকার, আমাদের সিএম তার বিচার করবে, অবশ্যই বিচার করবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এই যে রেট চার্ট যেটা অনন্য বন্দ্যোপাধ্যায় ওয়ার্ড অফিস থেকে পাওয়া গিয়েছে, সেই রেট চার্টে কি কি দেখলেন? দেখুন, অনন্যা ব্যানার্জি হচ্ছেন শিক্ষিত মহিলা। তো উনি জানেন কিভাবে ব্যবসা করতে হয়। উনি তো ওয়ার্ড অফিসে এখানে সোশ্যাল কাজ করতে আসেননি, উনি বিজনেস করতে এসেছিলেন। নাহলে একটা অ্যাকাউন্ট রেখে দিয়ে কার কাছে কত টাকা নেবো, কাকে দেবো, কত ডিউ আছে, কত পেমেন্ট করতে হবে, সুন্দর গোছানো আছে। কোন প্রমোটার কাছ থেকে কত টাকা নেবো, কত টাকা পেয়েছি, কত টাকা ডিউ আছে, পুরো ট্রায়াল ব্যালেন্স করে করা আছে। তো প্রমোটার না, যারা পার্সোনাল বাড়ি করছে, সিন্ডিকেট, সব পাওয়া গেছে। মানে যে, এবং শুধু তাই নয়, ওনার যেটা ক্যাডার ছিল, ক্যাডারটা বলতে আপনার ভালো ক্যাডার তো নয়, সবাই ধান্দাবাজ ক্যাডার ছিল। তাদের চাকরি করে দেওয়ার জন্য সে লিস্ট হলো, ওকে এখানে চাকরি দেবো, ওখানে ওখানে চাকরি দেবো। সেটাও কি অর্থের বিনিময়? অবশ্যই অর্থ বিনিয়োগ। উনি অর্থ ছাড়া কিছু জানেন না। উনি টাকা চেনেন আর তাছাড়া কিছু জানেন না। উনি একা থাকেন, এত টাকা কি করবেন ভগবান জানেন। আপনি ভালো করে জানেন ওনার মাইনে হচ্ছে 10,000 টাকা ছিল যখন তিনি কাউন্সিলর ছিল। একটা মহিলা যদি 10,000 টাকা আপনার মাসে স্যালারি হয়, সেই কী করে 100 কোটি টাকার মালিক হয়? এটা তো বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। সেটা আমি অবশ্যই বলবো প্রশাসনকে দেখতে, এটা কী করে সম্ভব। 15 বছরে যদি, কালকে বলেছিলাম এক জায়গায়, যে 15 বছরে যদি মাসে যদি 10,000 টাকা মাইনে হয়, সে 15 বছরে 100 কোটি টাকা কী করে হয়? আমি তো অঙ্ক মেলাতেই পারছি না আমি। বড় প্রশ্ন তো এখানেই। আচ্ছা, আপনি কেউ কি অভিযোগ দায়ের করবেন, মানে এই যে ঘটনা একাধিক জায়গায়, যে হাই রাইজ বিল্ডিং গুলোতে তার একটি করে ফ্ল্যাট বাঁধা ধরা, এই বিপুল আয়ের যে তার যে সম্পত্তি, সেটা নিয়ে কোনো অভিযোগ করবেন? অবশ্যই করবো। আমরা এগোচ্ছি, সেই পথে এগোচ্ছি। যেমন দেখুন, ভুল ভুল, ঠিক ঠিক। উনি যে ভুল করেছেন, যেভাবে মানুষের উপর অত্যাচার করেছেন, সেটা দেখতে হবে। আপনি অবাক হবেন, ওদের ক্যাডারগুলো ডাস্টবিনে নোংরা ফেলার জন্য সেখানে পয়সা নিত। মানে প্রতিটা জায়গায় ওটা পয়সা নিত। মানে যদি ডাস্টবিনে ময়লা ফেলতে হয়, মাসে এত দিতে হবে।
মানে সাধারণ মানুষরা যে ডাস্টবিন ব্যবহার করেন মানে ফেলার জন্য, সাধারণ মানুষ না, ধরুন কেউ পাড়া দিয়ে ডাস্টবিন ময়লা নিয়ে ফেলছে, এখানে অনেক জায়গা আছে, একজন ডাস্টবিন ওর দায়িত্ব ময়লা ফেলে ওখানে ফেলবে, তার কাছ থেকে মাসে এত টাকা দিতে হবে। সেই টাকাটা তো ঘুরে ফিরে যারা এখানকার বাসিন্দা তাদেরকেই দিতে হবে। অবশ্যই তাই, ঘুরে ফিরে তাই হচ্ছে। ধরুন একজন যে ময়লা নিয়ে ওখানে ফেলে, হুম, বাসিন্দাদের সে মাসে একটা মাইনে পায়, হুম। সে ও ফেলছে ফেলছে বলে ও কাছ দিয়ে ওরা পয়সা নিচ্ছে, আবার কাউন্সিলরের লোকেরা পয়সা নিচ্ছে। তো এখানে কি বলবো আপনাকে, বাড়ি থেকে সুতো থেকে সোনা অবধি সব জায়গায় এখানে পয়সা পে করতে হতো, মানে পয়সা ছাড়া কিছু নেই এই ওয়ার্ড অফিসে, মানে এভরিথিং ইজ মানি। শুধুমাত্র অনন্যা বন্দ্যোপাধ্যায় যে 109 নম্বর ওয়ার্ড অফিস থেকে এই কন্ডোম পাওয়া যায়নি, তার সঙ্গে বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল সুরুচি সংঘ, যে সুরুচি সংঘ অরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত সকলের কাছে। সেই সুরুচি সংঘের ভিতরে যখন প্রবেশ করা হয় তখন দেখা যায় সেই সুরুচি সংঘের অন্দরেও রয়েছে এমনই একটি বিলাসবহুল ঘর, যেখানে এসি রয়েছে, যেখানে ইন্টেরিয়র ডেকোরেশন মারাত্মক, যার ফলে এই যে 5 স্টার যে হোটেল, সেই হোটেলকে কার্যত হার মানাবে এই অরূপ বিশ্বাসের সূর্যের সঙ্গের সেই ঘর দেখলে। অর্থাৎ একদিকে অনন্যা বন্দ্যোপাধ্যায় তার ওয়ার্ড অফিসে যেভাবে এই মেকআপ রুম পাওয়া গিয়েছে, যেখানে একটি বিলাসবহুল ঘর পাওয়া গিয়েছে এবং সেখানে একগুচ্ছ কন্ডোম পাওয়া গিয়েছে, তারই সঙ্গে সেই সুরুচির সঙ্গের অন্দরেও অরূপ বিশ্বাসের যে ক্লাব, সেখানেও কিন্তু ঘর পাওয়া গিয়েছে এবং সেখানেও কন্ডোম পাওয়া গিয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় যখন হানা দেওয়া হচ্ছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, কিংবা সেটা ওয়ার্ড অফিস হোক, কিংবা কোনো ক্লাব, কিংবা কোনো বিধায়কের দপ্তর হোক, সেখানে একাধিক জায়গায় এই একই ছবি। তাহলে কি এই জায়গায় পরিষ্কার করে দিচ্ছে না যে তৃণমূল কংগ্রেসের অন্দরে শুধুমাত্র এই 1997 সালের শেষের দিকে যখন এই তৃণমূল কংগ্রেস গঠন হয় এবং 98 সালে যখন এই তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে আসে, এর লক্ষ্য একসময় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল মা মাটি মানুষের সরকার, অর্থাৎ মানুষের জন্যই কাজ করবে এই তৃণমূল কংগ্রেস। কিন্তু কোথাও কি এই ক্ষমতার অলিন্দে আসার পর, এই হাতে একটা ক্ষমতা পাওয়ার পর, তাঁরই দলের যারা কাউন্সিলর, নেতা, মন্ত্রী, বিধায়ক যারা ছিলেন বা সাংসদ যারা ছিলেন, তাদের এই যৌন লালসার জন্য তাদের রাজনৈতিক, তাদের দলের অন্দরে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের মধ্যেই কি চলতো দেহ ব্যবসা? সেই প্রশ্ন থাকছে আপনাদের কাছে। আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।